জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা, বাঁধ খুলে দেয়া ভারতের অমানবিক আচরণ বললেন তথ্য উপদেষ্টা। বসুন্ধরা সহ 5 শিল্প মালিকের ব্যাংক হিসাব তলব, তদন্ত হচ্ছে এস আলমের কর ফাঁকির। গণহত্যার তথ্য সংগ্রহে ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি দল, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি। চাটুকারিতার পুরস্কারে প্রেস সচিব হন নাইমুল, 4 সাংবাদিকের বিরুদ্ধে গণহত্যায় সমর্থনের অভিযোগ। রাজধানীতেই শাকিল রূপার 20 ফ্ল্যাট হাতিয়ে নিয়েছেন 300 কোটি টাকা, হত্যা মামলায় 4 দিনের রিমান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21 সংবাদে সঙ্গে আছে আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: সেবা সংস্থাগুলো সুশাসনের অভাবে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা, অবকাঠামোর সঠিক ব্যবহারে গুরুত্ব। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও নোয়াখালী সহ দেশের 8টি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাঁটু পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ঢাকা সিলেট রুটের রেল চলাচল। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 31 বছর পর ভারতে গোমতী নদীর উৎসে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধের স্লুইস গেট। এতে প্লাবিত হয়েছে 8 জেলার বিস্তীর্ণ এলাকা। ফেনীতে 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, বিদ্যুৎবিহীন রয়েছে বহু পরিবার। নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, ডুবে গেছে বাড়িঘর, কৃষিজমি, পানিবন্দী 20 লাখ মানুষ। ভারী বর্ষণের ফলে নোয়াখালী জেলার প্রত্যেকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। চৌকির উপরে চুলের স্ট্যান্ড দিয়ে আপনার গ্যাসে পাক করতেছে, অনেক পানি, হাঁটতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে। কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগরী সহ অধিকাংশ উপজেলা ডুবে গেছে। সীতাকুণ্ড, বাঁশখালী, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাগরের লোনা পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। খাগড়াছড়ির পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। জেলায় 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাঙামাটিতে 13,000-এর বেশি বাড়িঘর ডুবে গেছে, খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় 60 পরিবার মতো হবে জলে ডুবে গেছে। প্রায় জমি থেকে ঘর বাড়িগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এখন বর্তমানে। মৌলভীবাজারের ধলই নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্মীপুরে তলিয়ে গেছে বসতঘর, ফসলি জমি, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। রাজবাড়ী, দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুটে পানি বৃদ্ধির কারণে স্রোতের তীব্রতা দেখা দিয়েছে। এতে এ নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। উত্তরবঙ্গেও হানা দিয়েছে বন্যা, গাইবান্ধায় তিস্তার পানি বেড়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিক আচরণ করেছে। বাংলাদেশের সঙ্গে এমন অসহযোগিতার বিষয়ে সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বন্যা পরিস্থিতি মোকাবেলায় গণ অভ্যুত্থানের মতো সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান উপদেষ্টারা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। বন্যা পরিস্থিতি মোকাবেলা, সাম্প্রতিক আন্দোলন এবং বিদায়ী সরকারের অনিয়ম দুর্নীতির বিষয়ে করণীয় উঠে আসে বৈঠকে। বিশেষ করে বন্যা পরিস্থিতি দ্রুত সামলাতে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে উপদেষ্টারা তুলে ধরেন বিস্তারিত। সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেয়ায় ভারতের সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। জাতীয় সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। বিদায়ী সরকারের শাসনামলে হত্যা গুমের তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন সেই গুমের কারণ কি, কারা তার জন্য দায়ী, সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে। এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় ফাউন্ডেশন গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। ফাউন্ডেশনের অন্যান্য সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকবেন যারা আসলে আহত নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের সদস্যরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ভারত বলছে তারা বাঁধ খুলে দেয়নি, বরং অতিরিক্ত পানির চাপে বাঁধ একা একা খুলে গেছে। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে বাংলাদেশের চলমান বন্যা ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হয়নি। ডুম্বুর বাঁধের কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টির তথ্যটি সঠিক নয়। তাদের মতে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়েছে ডুম্বুর বাঁধের নিচের দিকের গোমতী নদীর বৃহৎ ক্যাচমেন্টে জমে থাকা পানির কারণে। সীমান্ত অঞ্চলে টানা বৃষ্টিতে ভারত ও বাংলাদেশে যে দুর্যোগ তৈরি হয়েছে তার সমাধান ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেছে ভারত। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের নিরাপদ আশ্রয়ের জন্য 1534টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ সচিব কামরুল ইসলাম। সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও জানান তিনি। ফোরকাস্টিংয়ের উপরে বেসিস করে কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের কন্ট্রোল রুম চালু হয়েছে। আমাদের যে এসওডি অনুযায়ী যে বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলি থাকা দরকার, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেগুলো কিন্তু সক্রিয় হয়েছে। আমরা ওই কাজটা করছি এবং আমার সহকর্মী যে বললেন যে ত্রাণ বিতরণ, সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের জীবন জীবিকা ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তিনি দুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান। মানবতাকে সমুন্নত রেখে সংকটের সময়ে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর কথাও বলেন তারেক রহমান। এস আলমের 18টি প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির তদন্ত শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। অনিয়ম তদন্তে 20 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং 1 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শুল্ক কর্মকর্তারা জানান, এস আলম ভেজিটেবল অয়েল এবং এস আলম সুপার এডিবল অয়েলের বিরুদ্ধে 3.5 কোটি টাকার মূল্য সংযোজন কর ফাঁকির তথ্য পাওয়ার পর এই তদন্ত হচ্ছে। অভিযোগ রয়েছে 2019-20 অর্থবছর থেকে টানা 3 বছর প্রতিষ্ঠান দুটি ভ্যাট ফাঁকি দিয়ে আসছিল। এর মধ্যে এস আলম ভেজিটেবল অয়েলের ভ্যাট ফাঁকির পরিমাণ 1911 কোটি এবং এস আলম সুপার এডিবল অয়েলের 1620 কোটি টাকা। বাংলাদেশের এই ঐতিহাসিক সময়ে পাশে থাকতে চায় জাতিসংঘ, সহযোগিতা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে। তারা আলোচনা করবে, তদন্ত নয়। একই সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সেই আলোচনাও এগোবে বলে জানিয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। বিস্তারিত আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্টে।
ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার বিদায় নিলেও আন্দোলনে নিহত হয়েছে অসংখ্য নিরস্ত্র প্রাণ। অভ্যুত্থানে হত্যা, নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগ এবং সার্বিক পরিস্থিতি যাচাই বাছাইয়ে জাতিসংঘের প্রতিনিধি দল এসেছে ঢাকায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। Really hold some preliminary discussions, exploratory discussions with the government about ways in which our office can support the interim government, people of Bangladesh at this historic time. He sees this as an historic opportunity for the country in restoring democracy, renewing institutions and advancing human rights. ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনা সরকারের বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনার জন্য প্রাথমিক এই কারিগরি দলটি বাংলাদেশে এসেছে। It's not an investigation. It's really an exploratory visit to discuss with the interim government, with the advisors, with some of the ministries, with the civil society, with a broad section of Bangladesh society to hear your priorities, your needs going forward, and explore some areas where the Office of the High Commissioner could assist. সপ্তাহখানেকের এই সফরে জাতিসংঘের টিম বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে, including in the area of fact-finding investigation. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার 4 মেয়াদে চাটুকার সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন মোজাম্মেল বাবু, আহমেদ জোবায়ের, সুভাষ সিংহ রায় ও নাইমুল ইসলাম খান। ছাত্র জনতার আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করে গণহত্যার সমর্থন দিয়েছিলেন তারা। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ করা হয়েছে। এই 4 উস্কানিদাতাকে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন। আপনি যা যা মিস করেছেন নেত্রী একটু ধরিয়ে দেই। ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত এই সংবাদ সম্মেলনগুলোতে চাটুকারিতার জন্য উপস্থিত থাকতেন ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। আমাদের স্বীকার করতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজে আর যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত। সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, abnews24.com সম্পাদক সুভাষ সিংহ রায় এবং দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান। চাটুকারিতার পুরস্কার হিসেবে নাইমুল ইসলাম খানকে শেষ পর্যন্ত প্রেস সচিবের দায়িত্ব দেন শেখ হাসিনা। এমিরেটাস এডিটর নাইমুল ইসলাম খানকে আপনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়ায় এডিটর্স গিল্ড এবং বৃহত্তর সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমার প্রশিক্ষণ চলছে। আমার আজকের সংবাদ সম্মেলনে প্রথম মাননীয় প্রধানমন্ত্রী সূচনা বক্তব্য প্রদান করবেন এবং এর পরে শুরু হবে প্রশ্ন পর্ব। দেশের কোনো সমস্যাই দেখতেন না এই 4 সাংবাদিক। তাদের প্রশ্নে শুধু শেখ হাসিনারই জয়গান শোনা যেত। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এবার প্রথমবারের মতো 8 জন সম্পাদক এবং অন্তত 50 জন সাংবাদিক আমরা আপনার এই এন্টোরেজ এবং কাভারেজের জন্য ছিলাম। ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত হন অনেকেই। গণহত্যার সমর্থনে প্রকাশ্য অবস্থান নেন এই 4 সাংবাদিক। গণহত্যায় সমর্থন দেয়ায় তাদের বিচার চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রচলিত আইনে তার শাস্তি হওয়া উচিত, অবশ্যই শাস্তি হওয়া উচিত। ভালো দিকে সাংবাদিকদের যেমন রোল থাকে, খারাপ কোনো কিছুতে অবশ্য সাংবাদিকদের বা মিডিয়ার রোল থাকে। যারা অন্যায় করেছে তার বিচার আমি কেন, সবাই চাই। 4 সাংবাদিকের নির্লজ্জ দালালির কারণে সাংবাদিকতা পেশার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মনে করেন তারা। সাংবাদিকদের মধ্যেও যদি কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে সুষ্ঠু বিচারের মাধ্যমে তারাও সতর্ক হয়ে যাবে যেন ভুল কিছু না হয়। ভালো কাজ করলে ভালো কাজের ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ কাজের ফল পাবে। পেশার মান বাড়াতে এই 4 সাংবাদিকের মতো আরও যারা আছেন তাদেরও বর্জন করতে হবে বলে মত তাদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
হত্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিক দম্পতি শাকিল রূপার রাজধানীতেই আছে ২০টি ফ্ল্যাটের মালিকানা, আছে ৩টি দামি গাড়ি। তথ্য প্রযুক্তি খাত থেকেও হাতিয়ে নিয়েছেন ৩৫০ কোটি টাকা। সব মিলিয়ে হাজার কোটি টাকার মালিক শাকিল রূপা দম্পতি। সরেজমিন এমন তথ্যই মিলেছে। শেখ হাসিনার চাটুকার সাংবাদিক হিসেবে পরিচিত শাকিল রূপার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। রাজধানীর ইন্দিরা রোডের এই ফ্ল্যাটে বসবাস করেন ৭১ টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপা। ফ্ল্যাটটির বাজার মূল্য ২.৫ কোটি টাকা। এটা সম্ভবত ১.৫ কোটি বা ২ কোটি টাকা কম হবে না, আরো বেশি হবে। এটা হলো মানে ২৬ স্কয়ার ফিট। দামি গাড়ি ব্যবহারের নেশাও আছে তাদের। এটা ছিল আপনার হোন্ডা হলো কোরস, আর একটা হলো পিয়াস, আর একটা হলো নিশান। আবার এটাও তাদের অফিস ছিল, এটাও ৭১-এর কাজ করত। সাংবাদিকতার আয়ে এই ফ্ল্যাটটি কেনা সম্ভব না হলেও শাকিল রূপা সাংবাদিক দম্পতি এমন আরও অনেক সম্পত্তির মালিক। মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, বারিধারা ও বসুন্ধরায় তাদের আছে আরও ১৯টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটের বাজার মূল্য ৩৫ কোটি টাকা। ৪ মেয়াদে শেখ হাসিনা সরকারের কাছের মানুষ হিসেবে পরিচিত শাকিল রূপা তথ্য প্রযুক্তি খাত থেকেই হাতিয়ে নিয়েছেন ৩৫০ কোটি টাকা। বিএনপি জামাত বিরোধী প্রোপাগান্ডা সেলের প্রধান হিসেবেও কাজ করেছেন তারা। পুলিশ, র্যাব ও এনএসআই এর ডিজিটাল প্রচারণাও তৈরি হতো তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে। শাকিল রূপা দম্পতির সাভারে আছে রিসোর্ট, হবিগঞ্জে চা বাগান, ঢাকার পূর্বাচল, দোহার ও চট্টগ্রামে আছে আবাসিক প্লট। গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শাকিল রূপা দম্পতির চাটুকারিতাও ছিল চোখে পড়ার মতো। মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত। মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাশিম আলীর সাক্ষী দিয়েছেন। শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগও আছে। অভিযোগকারী চিকিৎসক ত্রিনা ইসলাম এ নিয়ে প্রকাশ্যেই কথা বলেছেন বেশ আগেই। বিহেতে অশান্তিতে থাকে, তার তো প্রলোভন সবচেয়ে বেশি। তার প্রলোভন সবচেয়ে বেশি না যে একটা সুন্দর জীবনের। একটা মানুষ কোন লেভেলে গেলে তার মান সম্মান আমার কোনো কিছুই এখন সে অবশিষ্ট রাখে নাই। বুধবার দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হত্যা মামলায় গ্রেফতার হওয়া শাকিল রূপার বিচার চেয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গতকাল দেখলাম যে সাংবাদিকদের ছেড়ে পালায় যাচ্ছিল, তারা ধরাও পড়ছে এয়ারপোর্টে যাওয়ার রয়েছে। এখন এই বিষয়টা তো আসলে দুঃখজনক এবং লজ্জাস্কর। সাংবাদিক হিসাবে সবাই ফেয়ার থাকা উচিত। ওনারা আইন শৃঙ্খলা কাস্টডিতে আসছে, এখন দেশের প্রচলিত আইনে তাদের একটা সঠিক একটা মূল্যায়ন হোক। শাকিল রূপা সাংবাদিকতার পেশার মর্যাদাও ক্ষুণ্ণ করেছেন বলে মনে করেন তারা। ফারজানা রূপা শাকিল আহমেদ অনৈতিক সরকারকে সমর্থন দিয়ে গেছে এবং সাধারণ দেশের মানুষকে তারা ভুল বোঝানোর চেষ্টা করছে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চাকরিজীবী ফজলুল করিম হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন ৭১-এর চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী প্রধান প্রতিবেদক ফারজানা রূপার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত রিমান্ডের আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। দেশ ছেড়ে পালানোর সময় বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন শাকিল আহমেদ ও ফারজানা রূপা। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে পালাচ্ছিলেন তারা। গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয় তাদের। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাদের। চাকরিজীবী ফজলুল করিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উত্তরা থানা মামলা নাম্বার ৪-৮-২৪ এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপিত করা হয়। তদন্তকারী কর্মকর্তা এই দুজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। প্রার্থনায় তিনি তদন্তকারী কর্মকর্তা বলেন যে এই ঘটনার সঙ্গে, এই হত্যার সঙ্গে এই আসামিদের যোগসাজশ রয়েছে। বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে
4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাংবাদিক দম্পতি শাকিল ও রূপা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। শেখ হাসিনার আমলে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন তারা। মাফতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। মুদি দোকানি থেকে ক্রোড়পতি সিরাজগঞ্জের সাবেক এমপি শফিকুল, বিদেশে তানভীরের রাজপ্রাসাদ। নরসিংদীতে বাজার দখল নিয়ে সংঘর্ষ, 4 জন নিহত, অর্ধশতাধিক আহত। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। বেক্সিমকো, ওরিয়ন বসুন্ধরা, সামিট ও নাসা গ্রুপের মালিক ও তার পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি এ চিঠি দিয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের লেনদেনের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বাণিজ্য উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 3 জনের দুর্নীতির অভিযোগ শুক্রবার থেকে তদন্ত শুরু করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সালমান এফ রহমান ছাড়াও আর যাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হবে তারা হলেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার এই তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া শাওন বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডের অভিযোগও রয়েছে। ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়দুল্লাহ আল মাসুদকে। ব্যাংক খাতের বহুল সমালোচিত এস আলম গ্রুপের সব প্রতিনিধিকে সরিয়ে দেওয়া হয়েছে। ওবায়দুল্লাহ আল মাসুদ ছাড়াও পরিচালক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওহাব, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আব্দুস সালাম। সুইচ ব্যাংক সহ বিদেশে পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ড সহযোগিতা করবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। যে প্রতিষ্ঠানগুলো দেশ পরিচালনার জন্য ব্যবহার হয় সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিংবা সংবিধানের বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যে একেবারে ভেঙে গেছে এবং একটি খুব খারাপ অবস্থায় আছে, এগুলোকে আমরা রেস্টোর কিভাবে করতে পারি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ড বাংলাদেশকে সার্বিক সহায়তা দেবে বলে জানান তিনি। আমরা যে টাকা পাচার হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে। অন্তর্বর্তী সরকারকে বিএনপি কোনো সময় বেঁধে দেয়নি মন্তব্য করে যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে আশা করেন তিনি। এখানে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নাই। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, বিবৃতি প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়ে দেয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুসরুজ্জামান ও খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ বিষয়ে করা রুল খারিজ করে রায় দেন। আইনজীবী কায়সার কামাল জানান, এই রায়ে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা থাকল না। 2015 সালের 7 জানুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।
মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক নাসির উদ্দিন এলানের সাজা বাতিল করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে তাদের আপিল মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আব্দুর রবের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের নিহতের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ সরকারের তোপের মুখে পড়ে অধিকার। চলতি বছরের জানুয়ারিতে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র এবং পরিচালক ASM নাসির উদ্দিন এলানকে 2 বছর করে কারাদণ্ড দিয়েছিল আদালত। ক্রিমিনালে ওটা সাজা বাতিল হয়ে গেছে এবং আপিল মঞ্জুর হয়ে গেছে। আর এটা হলো রিটে হলো ওইটা ওই যে ইসের ব্যাপারে ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্টে ভলান্টিয়ার ওইটা যেটা সেটা এখন এটা ওই আমাদের আবেদন মঞ্জুর হলো এবং ওইটা ইললিগ্যাল ডিক্লেয়ার করলো জাজমেন্ট আপিলটা। ওই রুল ইজ অ্যাবসোলুট মানে তো ইললিগ্যাল, ওইভাবে তো রুল অ্যাবসোলুট হয়েছে। মুদি দোকানি থেকে বিপুল সম্পদের মালিক সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম দুর্নীতি লুটপাটে পিছিয়ে ছিলেন না একই আসনের আরেক সাবেক এমপি তানভীর ইমাম। তারা পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্র, দুবাই, মালয়েশিয়া, বুলগেরিয়া, ভারতে করেছে রাজপ্রাসাদ। এই দুইজন ও তাদের আত্মীয় স্বজনদের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা তথ্যচিত্রে রয়েছে ডেস্ক রিপোর্ট। ছিলেন ছোট্ট মুদি দোকানি। আওয়ামী রাজনীতির আশীর্বাদে 2008 সালে সংসদ সদস্য হন শফিকুল ইসলাম। সবশেষ 2024 সালে আবার সংসদ সদস্য হন। টানা 2 দফা এই আসনে সংসদ সদস্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা HT ইমামের ছেলে তানভীর ইমাম। এই 16 বছরে সাবেক 2 সংসদ সদস্য উন্নয়ন প্রকল্প হরিলুট, জমি দখল, বালু উত্তোলন, চাকরি বাণিজ্য সহ ঘুষ দুর্নীতির মাধ্যমে গড়ে তোলেন সম্পদের পাহাড়। তানভীর ইমাম বিদেশে পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে রয়েছে তার প্রাসাদতুল্য একাধিক বাড়ি। উল্লাপাড়া শহরে পৌরসভার ভিতরে এক ডিসিমাল জায়গার দাম 4 থেকে 5 কোটি টাকা। এরকম তার পৌরসভায় 20 থেকে 25 বিঘা সম্পত্তি। দলের ক্ষমতায়, আওয়ামী লীগের ক্ষমতায় মনে করেন যে সব দুর্নীতি করে গেছে। দুর্নীতিতে এই 2 এমপির সহযোগী জনপ্রতিনিধি, দলীয় নেতা ও স্বজনেরাও ফুলে ফেপে রাতারাতি বিশাল বিত্ত বৈভবের মালিক হয়েছেন। তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার দাবি রাজনৈতিক মহলের। দুর্নীতির খনি মানে আওয়ামী লীগের সাধারণ একটা কর্মী, তাও সে মনে করেন যে কোটি কোটি টাকার মালিক। তানভীর ইমাম এমপি হওয়ার পরে উল্লাপাড়াকে এমন কোনো জায়গা নাই যে দুর্নীতি করে নাই। সুষ্ঠু তদন্ত হয়ে এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে আবার সরকারি কোষাগারে জমা করা হবে। ইমাম নামের পরিবর্তন করার ক্ষেত্রেও সেখানে দুর্নীতি করে জোর করে নাম পরিবর্তন করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দুর্নীতিবাজরা আত্মগোপনে। এমপি শফি এবং তানভীর ইমামের ছত্রছায়ায় সে শত শত কোটি টাকার অবৈধ উপার্জন করে। তানভীর ইমামের আমলে যে কয়েকজন যারা একসময় খেতে পারতো না ঠিকঠাক মতে, তাস জুয়া নিয়ে পড়ে থাকতো, তারা এখন কোটি কোটি টাকার পাচ্ছে। ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওগুলা চেক করলেই খুঁজে পাবেন। আমার বাড়িও ব্যাংকের টাকায় লোনে করা, গাড়িও ব্যাংকের লোনে করা। এদিকে দুদক বলছে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি ও জুলুমবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিরাজগঞ্জবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাজার দখল নিয়ে নরসিংদীতে 2 পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ জানায় শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকাবাসীর মধ্যে বাজার দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাতে আবারও বাজার দখল নিয়ে 2 পক্ষের অস্ত্র নিয়ে সংঘর্ষে তা চলে দুপুর পর্যন্ত। সকালে গুলি ও ট্র্যাক্টর আঘাতে নিহত হন 4 জন, গুরুতর আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, 35,000-এরও বেশি মানুষ আশ্রয়হীন। সন্ধ্যার 21 সংবাদে আবারও আমন্ত্রণ।
প্রকল্প ভিত্তিক উন্নয়ন কাজের সময় সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও সুশাসনের অভাবে দিন দিন বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা শহরে। নতুন করে আরও অবকাঠামো নির্মাণের পরিবর্তে বর্তমান অবকাঠামোগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে সারা দেশে কর্মসংস্থান গড়ে তোলারও পরামর্শ দিচ্ছেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রায়ের বাজারের গলি, একদিকে সংকীর্ণ, ভাঙাচোরা আর কর্দমাক্ত, অন্যদিকে রিকশা ভ্যানের চাপে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। একই চিত্র দক্ষিণ সিটির হাজারীবাগ এলাকার এই গলিরও, যেখানে যানবাহনের চাপে স্বচ্ছন্দে চলাচলের কোনো সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র বড় সড়ক বা চোখ ধাঁধানো উন্নয়ন নয়, অলিগলির পরিবেশ ও বাসযোগ্যতার গুরুত্বপূর্ণ সূচক। ভারসাম্যহীন উন্নয়নের কারণেই মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্পের পরও অবকাঠামো উন্নয়ন সূচকে পিছিয়ে ঢাকা। আমাদের লো ইনকাম কমিউনিটির বাইরে গিয়ে আপনি যদি দেখেন, ঢাকায় যারা রিলেটিভলি মিডল ইনকাম, লোয়ার মিডল ইনকাম থাকে, সেসব এলাকাগুলোতে দেখবেন একদমই কোনো ধরনের নাগরিক সুবিধা নেই, মানুষ কোনোভাবে মাথা গুঁজে আছে। রাজধানীকে দৃষ্টিনন্দন করতে গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হলেও বাসযোগ্য ঢাকা করার স্বপ্ন এখনো সুদূরে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা গণপরিবহনে। মেট্রো রেল ছাড়া গত 10 বছরে এই খাতে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। মাত্র 9% মানুষের জন্য 8.5 কোটি টাকা ব্যয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের বিপরীতে 90% মানুষের জন্য যে আদর্শ গণপরিবহন ব্যবস্থা দরকার তাও নেই। 2000 কোটি টাকা যদি আপনি গণপরিবহনের জন্য ব্যবহার করতেন, তাহলে কিন্তু লাখ লাখ মানুষ, 90% মানুষের যান্ত্রিক বা চলাচলের সুবিধাটা কিন্তু আমরা পেতাম। তারা বলছেন, ঢাকায় যত বেশি দৃষ্টিনন্দন অবকাঠামো গড়ে তোলা হবে, সারা দেশ থেকে আসা মানুষের স্রোত আরও বাড়বে। এজন্য নতুন অবকাঠামোর পরিবর্তে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে জোর দিচ্ছেন তারা। এক রাস্তা আজকে আপনি সরকার কর্পোরেশন ঠিক করছে, দেখা যাচ্ছে পরের দিন আরেক সংস্থা এসে কেটে ফেলতেছে, কোনো অনুমোদনের ধার ধারে না। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বাসযোগ্য শহরের তালিকায় অবকাঠামোর ভিত্তিতে 100 স্কোরের মধ্যে গত 9 বছর ধরে ঢাকা পেয়ে আসছে মাত্র 26.8 স্কোর। সবাই যাতে সমান সুযোগ সুবিধা ভোগ করে, তেমন সার্বজনীন শহরের ধারণা প্রতিষ্ঠায় অবকাঠামোগত উন্নয়ন বলছেন বিশেষজ্ঞরা। মানুষের সংকট এবং চাহিদা বুঝে উন্নয়ন করা গেলেই কেবলমাত্র তেমন শহর প্রতিষ্ঠা সম্ভব। এজন্য জনপ্রতিনিধিদের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। বানের পানিতে ভাসছে ভারতের ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্বাঞ্চল। বন্যা সাথে ভূমিধসে এ পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে অনেকে। প্রায় সব নদীর পানি বিপদসীমার উপরে। বন্যায় আশ্রয়হীন হয়েছে প্রায় 35,000 মানুষ। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের সাথে সংযুক্ত ডুম্বুর ও তিস্তা বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ খেলতে না পারায় হতাশ বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। তবে বিসিবি নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার বলেছেন, ভেন্যু বদলে আরব আমিরাতে গেলেও নিগারদের প্রস্তুতিতে খুব একটা ক্ষতি হচ্ছে না। ওয়ার্ল্ড কাপ ধরেই কিন্তু প্রিপারেশন চলছিল। যেই চেঞ্জেসটা শুধু যেটাই হয়েছে সেটা হচ্ছে আমাদের হোম অ্যাডভান্টেজ আমরা মিস করবো। ইউএই যে খুব বেশি ডিফারেন্স তাও বলবো না। না, দেখুন, ভেন্যু চেঞ্জ হওয়ার জন্য আমাদের এক্সপেকটেশন, আমাদের পরিকল্পনার কোনো পরিবর্তন হয়নি। যেটা বললাম যে দেশের মাটিতে হলে হোম অ্যাডভান্টেজ একটা ব্যাপার থাকে, সেটাই শুধু মিস করছি আমরা। বাকি সব কিছুই আমাদের যেমন ছিল তেমনই আছে। আমাদের আগে যেই পরিকল্পনা ছিল তেমনই আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা। আমরা বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই, আমরা রানার্স হতে চাই, আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে চাই। আমাদের প্রথম থেকে এই পরিকল্পনা ছিল, এখনও ঠিক সেটাই আছে। আর এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। 8 জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা, বাঁধ খুলে দেয়া ভারতের অমানবিক আচরণ বললেন তথ্য উপদেষ্টা। বসুন্ধরা সহ 5 শিল্প মালিকের ব্যাংক হিসাব তলব, তদন্ত হচ্ছে এস আলমের কর ফাঁকি।
গণহত্যার তথ্য সংগ্রহে ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি দল, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি। চাটুকারিতার পুরস্কারে প্রেস সচিব হন নাইমুল, 4 সাংবাদিকের বিরুদ্ধে গণহত্যায় সমর্থনের অভিযোগ। এবং রাজধানীতে শাকিল রূপার 20 ফ্ল্যাট হাতিয়ে নিয়েছেন 300 কোটি টাকা, হত্যা মামলায় 4 দিনের রিমান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। পরবর্তী সংবাদ রাত 8:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।